অন্য কেউ হলে এ অবস্থায় কি করতেন জানি না, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবার কথা চিন্তাও করলাম না। ছেলেটিকে ঘিরে যে রহস্য জমাট বেঁধে উঠেছে সেটা ভেদ করার কৌতূহলই বেশি করে পেয়ে বসলো আমাকে। এই বাচ্চার ভয়ে একের পর এক ভাড়াটে বাড়ি ছেড়ে চলে গেছে। কেরানি বাবুর মুখে কথা শুনে আমি একটা মস্ত রসিকতা মনে করে প্রথম দিন হেসেছিলাম। এখন কিন্তু আর হাসি না। প্রথম রাতে আমার হয়তো চোখের ভুল হতে পারে, কিন্তু দিনের বেলাও ওকে আমি দেখেছি। সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এঘর ওঘর করছে, যেন কাউকে খুঁজছে, কিন্তু তার দেখা পাচ্ছে না। ছেলেটির চোখে মুখে একটা ব্যর্থ হতাশার চিহ্ন আমার দৃষ্টি এড়ায়নি। রাত্রিরে বিছানায় শুয়ে আমি ওর উপস্থিতি অনুভব করি। ওই বাড়ির কোনো ঘরই ওর কাছে সমস্যা নয়, সর্বত্রই অবাধ গতি ওর। আমি ঘর বদল করেও কোনো ফল পাইনি। শয়নে স্বপনে জাগরণে যে অবস্থাতেই আমি থাকি না কেন, ছেলেটি চুপি চুপি নিঃসাড়ে এসে হাজির হয়। ও খালি খুঁজে বেড়ায় প্রতিটি ঘর, প্রতিটি কোণা। ব্যগ্রভাবে ও শুধু খুঁজেই চলেছে। সে খোঁজার যেন আর শেষ নেই, অন্ত নেই। একটা ঘর খোঁজা হয়ে গেলেই চলে যায় অন্য ঘরে। রান্নাঘর, ভাঁড়ার ঘর কিছুই বাদ যায় না। প্রতিবারই মনে হয় যেন নতুন উদ্যমে ও শুরু করেছে। তারপর বাঞ্ছিত বস্তুর দেখা না পেয়ে ওর মুখে নিদারুণ হতাশার করুণ ছবি ফুটে ওঠে। শেষ পর্যন্ত আমি চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি ফার্মের রণদা চক্রবর্তীর সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে খাতির করে বসালেন, আমার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ছেলেটি কে মিস্টার চক্রবর্তী? আমি কোনো রকম ভূমিকা না করে সোজাসুজি প্রশ্ন করলাম। মানে? রণদা চক্রবর্তী তার কেশ বিরল মাথায় হাত বুলোলেন। প্রশ্নটা একটু জটিল। একসময় ওই বাড়িতে একটা বাচ্চা ছিল নিশ্চয়ই। আমি বলতে চাচ্ছি রক্ত মাংসের ছেলে। মিস্টার চক্রবর্তী পুরু লেন্সের চশমাটা খুলে সেটা অন্যমনস্কভাবে রুমাল দিয়ে মুছলেন। একটা নয়, দুটো বাচ্চা ছিল, তিনি জবাব দিলেন। একটি ছেলে, একটি মেয়ে। ওই বাড়িতে? হ্যাঁ। কি হয়েছিল তাদের? মেয়েটিকে তার এক পিসি নিয়ে গিয়েছিল, আর ছেলেটি মারা গিয়েছিল। ও, ছেলেটি তবে মারা গিয়েছিল? আমি সামান্য উত্তেজিত হয়ে উঠলাম। কিভাবে তার মৃত্যু হয়েছিল জানেন? না, আমি ঠিক জানি না, তবে তার মধ্যে কোনো গোলমাল ছিল বলে আমি শুনিনি। আপনি বোধহয় তেমন কিছুই ভাবছেন। কয়েক মুহূর্ত আমি কোনো জবাব দিলাম না। তারপর বললাম, মিস্টার চক্রবর্তী, ওই বাচ্চা দুটির ব্যাপারে ঘোরতর কিছু অন্যায় হয়েছে এই সন্দেহ আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। আচ্ছা, ওদের পরিচয় কি? ওরা ছিল অরিন্দম চৌধুরীর নাতি আর নাতনি। ওর একমাত্র মেয়ে সবার ইচ্ছার বিরুদ্ধে একটি গরিব ছেলেকে বিয়ে করেছিল। মিস্টার চৌধুরী মেয়ের সঙ্গে তারপর আর কোনো সম্পর্ক রাখেননি। বাচ্চা দুটিকে রেখে ওদের মা বাবা দুজনেই মারা যায়। তখন চৌধুরী মশাই ওদের নিজের কাছে নিয়ে আসেন। এই হলো ঘটনা। মিস্টার চৌধুরীর মৃত্যুর পর পরবর্তী মালিক শশাঙ্ক রায় বাচ্চা দুটিকে ফেলে দেননি, ওখানে থাকতে দিয়েছিলেন। কিভাবে যে থাকতে দিয়েছিলেন তার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠল। পেট ভরে খেতে না পাওয়া অপুষ্ট একটা বাচ্চা, ছিন্ন জীর্ণ পোশাক। শশাঙ্ক রায় সম্বন্ধে কি যেন শুনেছিলাম, আমি অজ্ঞতার ভান করলাম। হ্যাঁ, ভদ্রলোক শেষের দিকে উন্মাদ হয়ে গিয়েছিলেন।
নিজের নাতি নাতনিকে বাদ দিয়ে অরিন্দম চৌধুরী ভাগ্নেকে সম্পত্তি দিয়ে গিয়েছিলেন কেন? মা বাপ হারা ভাগ্নে ছোটবেলা থেকেই তার কাছে ছিল। মেয়ে অমন বিয়ে করায় রাগ করেই তিনি ভাগ্নের নামে সব উইল করেছিলেন। এই বাচ্চা দুটির ব্যাপারে শশাঙ্ক রায়ের কোনো হাত ছিল না বলতে চান? আমি নাছোড় বান্দার মতো প্রশ্ন করলাম। না না, এ আপনার ভুল ধারণা। তারপরেই তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন, ব্যাপারটাকে আপনি এত জটিল করে তুলতে চাইছেন কেন মিস্টার চৌধুরী? ছেলেটি আজ প্রায় 8-9 বছর হলো মারা গিয়েছে। তাকে নিয়ে মিছেই আপনি এত জল্পনা কল্পনা করছেন। আমাদের উপদেশ যদি শোনেন, ওই পোড়ো বাড়িটা ভেঙে ফেলুন। হয় ওখানে হাল ফ্যাশনের নতুন একটা বাড়ি তৈরি করুন, নয় ওই অবস্থায় বেচে দিন। অনেকটা জমি আছে, ভালো দাম পাবেন। ব্যাপারটাকে নিয়ে আমি কেন এত ভাবছি জানেন? আমি পাল্টা জবাব দিলাম, ছেলেটিকে আমি দেখেছি, মানে রোজ দেখছি। আমার বিশ্বাস ওর ওপর কোনো অন্যায় করা হয়েছে। ওর হাব ভাবে তাই মনে হয়েছে আমার। অন্যায় যদি করা হয়েই থাকে এত বছর পরে, তার প্রতিকার সম্ভব নয় মিস্টার চৌধুরী। সেই অন্যায়টা কি জানতে পারলে তবে সেই কথা বিবেচনা করা যেতে পারে। আমি এ ব্যাপারে এখনো অন্ধকারে। রণদা চক্রবর্তী কিন্তু আমাকে আলো দেখাবার চেষ্টা করলেন না, কিংবা ইচ্ছে করেই অজ্ঞতার ভান করলেন। আমি অন্য পথ ধরলাম। ওখানকার ফেরিওয়ালা, দোকানদার, তাদের কাছে খবর সংগ্রহের চেষ্টা করলাম, কিন্তু সেদিকেও আমায় হোঁচট খেতে হলো। এতদিনে পুরনো লোকদের অনেকেই চলে গিয়েছে। যারা আছে তাদের কাছে উৎসাহ ব্যঞ্জক কোনো খবর পাওয়া গেল না। প্রথম আলোর সন্ধান পেলাম বড় রাস্তার উপরে একটা মাংসের দোকানে। দোকানদার একজন বুড়ো মুসলমান। আমি প্রায় তার কাছ থেকে মাংস কিনতাম, তাই অল্প দিনেই তার চোখে আমি একজন মেহমান হয়ে উঠেছিলাম। একদিন আমার প্রশ্নের উত্তরে সে বলে, ওই বড় লাল বাড়িটার কথা বলছেন? হ্যাঁ, বড় মালিককে আমি দেখেছি। আমি তখন সবে দোকান দিয়েছি, জোয়ান বয়স। আমার দোকানের মাংসই তো যেত বাড়ি। বুড়ো বাবুর খাস নৌকর এসে নিয়ে যেত পেছনের একটা পুরো রাং। তারপর ভাগ্নে বাবু মালিক হলেন। কেপ্পনের ঢেকি ছিলেন তিনি। 200-250 বেশি মাংস কিনতেন না। শুনেছি বুড়ো মালিকের মেলায় টাকা তিনি পেয়েছিলেন। না, বাচ্চাদের কখনো দেখিনি, তবে আছে শুনেছিলাম। ছেলেটি যখন মারা গেল এখান দিয়েই নিয়ে গিয়েছিল। সেও একটা বাঁশের খাটিয়ায় যেমন তেমন করে। শশাঙ্ক রায়ের উপর একটা নিষ্ফল আক্রোশে আমি দাঁতে দাঁত চাপলাম। তবে একজনের কাছে আপনি খবর পেতে পারেন। কার কাছে? ওই যে ছবিখানার পাশে রেস্টুরেন্টটা দেখছেন, ওটার মালিক হলেন হাদু বাবু, আমার পুরনো খদ্দের। ওই বাড়ির বুড়ো সরকারের উনি পেয়ারের লোক ছিলেন। সেদিন বিকেলে রেস্টুরেন্ট খোলার সঙ্গে সঙ্গে আমি গিয়ে হাজির হলাম। তখনও খদ্দের আসতে শুরু করেনি। আমার পক্ষে সুবিধেই হলো। একটা ফাউল কাটলেট আর মোগলাই পরোটার অর্ডার দিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। আমার পরিচয় শুনে ভদ্রলোক ব্যস্ত সমস্ত হয়ে পড়লেন। আমার মতন একজন ধনী ভদ্রলোক তার গরিব রেস্টুরেন্টে পা দেবে, এ যেন তার কাছে আশাতীত সৌভাগ্য। আমি তো এই অঞ্চলের বাসিন্দে, ভদ্রলোক কথায় কথায় বললেন। চৌধুরী ভিলা ছোটবেলা থেকেই আমি দেখে আসছি। অরিন্দম চৌধুরীকে আমার বেশ মনে আছে। শীতকালে
মাংকি টুপি পরে হাঁটু পর্যন্ত ঝুল, একটা ঢোলা গরম কোট গায়ে দিয়ে, আর হাতে মোটা লাঠি নিয়ে সকাল বিকেল তিনি বেড়াতে বেরুতেন। লোকজনের সঙ্গে তেমন মিশতেন না। এসব জায়গায় তখন চৌধুরী মশাইয়ের জমি ছিল, মস্ত একটা বাগান ছিল এখানে, কত রকম ফল গাছ। আমরা ছোটবেলা পাঁচিল টপকে ফল চুরি করতে আসতাম, আর উনি সারা দুপুর লাঠি নিয়ে আমাদের তাড়া করতেন। আমরা ওকে বুড়ো ভাম বলতাম। কথাটা বলেই ভদ্রলোক জিভ কাটলেন, বললেন, ক্ষমা করবেন স্যার, আমার খেয়াল ছিল না উনি আপনার আত্মীয়। আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমি ভদ্রলোককে আশ্বস্ত করে বললাম। যদিও অরিন্দম চৌধুরীর সম্পত্তির আজ আমি মালিক, তাঁর সম্বন্ধে আমার কোনো স্পর্শকাতরতা নেই। আচ্ছা, শশাঙ্ক রায় মালিক হবার পর ও বাড়িতে দুটি ছেলে মেয়েকে দেখেছিলেন বলে মনে পড়ে, অরিন্দম চৌধুরীর নাতি আর নাতনি। হাঁদুবাবু ভুরু কুঁচকে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করার চেষ্টা করলেন, তারপর বললেন, মেয়েটিকে দেখেছি কিনা মনে নেই, তবে ছেলেটিকে বার কয়েক দেখেছি। ও বাড়িতে যে ঝিয়ের কাজ করতো তার নাম সরমা, তার হাত ধরে দোকানে আসতে দেখেছি 8-10 বছরের একটা ছেলে। সেও তো আর 8-10 বছর আগের ঘটনা। আমার নিজের বয়স তখন 24-25। এখন মনে পড়ছে দুটো কারণে ছেলেটির সম্বন্ধে আমার কৌতূহল হয়েছিল। কি দুটো কারণ? আমি নিজেও কৌতূহল চাপতে পারলাম না। প্রথমত, ছেলেটির চেহারা, জামা কাপড় দেখে বিশ্বাস করতে কষ্ট হতো সে একজন বড় লোকের নাতি। আর দ্বিতীয় কারণ হলো, তাকে নিয়ে তখন কানাঘুষো উঠেছিল। কানাঘুষো? কি কানাঘুষো? মানে বুড়ো চৌধুরী নাকি নাতির নামে উইল করেছিলেন। আমি শীষ দিয়ে উঠলাম। এতদিনে রহস্যের সূত্র পাওয়া গেছে। উইল নিশ্চয়ই কোনো উকিলকে দিয়ে করিয়েছিলেন, সাক্ষী সাবুত দরকার হয়েছিল। আমি মৃত্যু প্রতিবাদ করলাম, উইল তো আর এমনি এমনি হয় না। হ্যাঁ নিশ্চয়ই। হাঁদুবাবু সজোরে মাথা দোলালেন। ওই যে মোড়ের বাড়িটা দেখছেন, ওটা ব্রজ উকিলের বাড়ি। চৌধুরী মশাইয়ের কিছু কিছু কাজ তিনি করতেন, তাকে দিয়েই উইল করিয়েছিলেন। ব্রজ উকিল অবশ্য চৌধুরী মশাইয়ের আগেই গত হয়েছিলেন। এত সব কথা আপনি জানলেন কেমন করে? মানে, হাঁদুবাবু একটু ইতস্তত করলেন। বুড়োবাবু যিনি সরকার ছিলেন তার মুখে শুনেছিলাম। আমি তাকে কাকু বলে ডাকতাম। উইলে তিনি একজন সাক্ষী ছিলেন। আমি চিন্তিত মুখে বললাম, তবে চৌধুরী মশাইয়ের যারা অ্যাটর্নি, তাদের দিয়ে উইলটা করানো হয়নি? আগে না। একদিন সন্ধেবেলা বুড়ো চৌধুরী হঠাৎ সরকার বাবুকে হুকুম করেছিলেন ব্রজ উকিলকে খবর দেওয়ার জন্য। তিনি এলে তাঁর সামনেই উইলের খসড়া তৈরি, সই সবকিছু হয়ে গিয়েছিল। আরও একজন সাক্ষী ছিলেন, কিন্তু মজার ব্যাপার, তারপর আর কেউ সেই উইলটা চোখে দেখেনি। তাই বুড়ো চৌধুরী মারা যাবার পর পুরনো উইলের জোরে শশাঙ্ক রায় সম্পত্তির মালিক হয়ে বসলেন। ওটা অ্যাটর্নির কাছে জমা ছিল, নষ্ট করা হয়নি। আশ্চর্য, আমি না বলে পারলাম না। সত্যিই আশ্চর্য। হাঁদুবাবু মাথা দোলালেন। প্রথমে সবাই ভেবেছিল শশাঙ্ক বাবুই দ্বিতীয় উইলটা নষ্ট করে ফেলেছেন, কিন্তু সরকার কাকুর মুখে শুনেছি বুড়ো কর্তা ওটা নাকি নিজের কাছে রাখার জন্য জিদ করেছিলেন। সম্ভবত হঠাৎ মারা গেলেন, হয়তো উইলটা বার করে দিয়ে যেতে পারেননি। কোথায় যে লুকিয়ে রেখেছিলেন তার হদিশও পাওয়া যায়নি। তাছাড়া ব্রজ উকিলও মারা গেছেন, সরকার কাকু আর ঝামেলায় জড়াতে চাইলেন না, চুপ করে গেলেন। চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জির কেন ব্যাপারটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার এত অনীহা, তার কারণ এবার বোঝা গেল। শশাঙ্ককে তারা হয়তো হাতে রাখতে চেয়েছিলেন। পরের উইলটা আদালতে প্রমাণিত হোক,
এটা তাদের ইচ্ছে ছিল না। উইলটা পরে বুড়ো চৌধুরী নষ্টও করে ফেলতে পারেন, হাঁদুবাবু মন্তব্য করলেন। কিংবা শশাঙ্কর হাতেও পড়তে পারে, আমি জবাব দিলাম। ওই অবস্থায় আপনি কি করতেন? হাঁদুবাবু মাথা চুলকোলেন। ছেলেটা শেষ পর্যন্ত মরেই গেল। আমি প্রায় স্বগতোক্তি করলাম। ওর সম্বন্ধে বিশেষ কিছু জানতে হলে আপনি সরমার সঙ্গে দেখা করুন, ওই বস্তিতেও থাকে। হাঁদুবাবু আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। টাকা পয়সার লোভে মানুষ কত নিচেই না নামতে পারে। এই বাড়ি সম্পত্তির ন্যায্য মালিক হবার কথা ছিল ওই বাচ্চার, কিন্তু কার অদৃশ্য চক্রান্তেও শুধু বঞ্চনা পেয়েই অকালে ঝরে গেল। ওই ছেলেটার একটা ব্যবস্থা করতে না পারলে আমি পাগল হয়ে যাব। কথাটা মনে করে চমকে উঠলাম আমি। ছেলেটি মারা যাবার পর শশাঙ্ক রায় পাগল হয়েছিলেন, তবে কি ওকে দেখেই মাথা খারাপ হয়েছিল? হয়তো মনের গোপনে যে অপরাধ বোধটুকু ছিল, ছেলেটিকে দেখে সেটা একটা ভয়ানক পরিণতি নিয়েছিল। ভগবান, আমি যেন বোধ শক্তি না হারাই, মনে মনে প্রার্থনা করলাম আমি ভেবেছিলাম সরমা বোধ হয় খুব বুড়ি হবে, হাঁটা চলা করতে পারে না, কিন্তু দেখলাম তা নয়। বুড়ি নিশ্চয়ই, তবে শক্ত সমর্থ, এখনো খেটে খায়। আমার পরিচয় পেয়ে ভক্তি ভরে একটা ভাঙা মোড়া এগিয়ে দিয়ে বলল, শুনেছিলাম ও বাড়িতে লোক এসেছে। আপনি তবে ডাক্তারবাবু ছেলে? বিয়ের পর ডাক্তারবাবু বউ নিয়ে এসেছিলেন এই যে বড়বাবুর সঙ্গে দেখা করতে। আমার এখনো মনে আছে, খুব সুন্দর বানা ছিল আপনার মা, খুব ঠান্ডার প্রকৃতির। হ্যাঁ, আমি বললাম আর মনে মনে ভাবলাম তাকে আমি কম জ্বালাইনি। বাড়িটা তবে এখন আপনার? খুব ভালো, খুব ভালো। ভগবান আপনাকে সুখ শান্তি দিন। সরমা, আমি একটু গাঢ় স্বরে বললাম, বাড়ির মালিক এখন আমি, এ কথা সত্যি, কিন্তু আমি সুখী নই। ও বাড়িতে একটা অশুভ ছায়া আমি সবসময় টের পাই। তাই আমি সত্যি ঘটনা জানবার জন্য তোমার কাছে এসেছি। বুড়ি সারা শরীর কেঁপে উঠল। তোমার কোনো ভয় নেই সরমা, আমার কাছে সব খুলে বল। আমি ওকে আশ্বস্ত করে বললাম, আমার মনে হয় ও বাড়িতে ঘোরতর একটা অন্যায় হয়েছে। সেই অন্যায়ের প্রতিকার না হওয়া পর্যন্ত ওখানে কেউ টিকতে পারবে না। সেই প্রতিকার আমি করতে চাই। আমার টাকার অভাব নেই, ও বাড়ি না হলেও আমার চলবে। তা হয় না বাবু। হ্যাঁ, টাকায় মরা মানুষ বেঁচে ওঠে না। শেষ কটা মাস ওর দিকে তাকানো যেতনি। ওহ, এখনো রাতে আমার ঘুম ভাঙে যায়। মনে হয় যেন সিঁড়িতে ওর ছোট্ট পায়ের ওঠা নামা শব্দ শুনতে পাই। তোমাকে আমি সত্যি কথাই বলছি। আমি বললাম, ওকে দেখে আমার একটুও ভয় হয় না, কিন্তু কষ্ট হয়। কি কি বললেন? আপনিও তবে ওকে দেখেছেন? শর্মা প্রায় চেঁচিয়ে উঠল। আমি ওকে প্রায়ই দেখি, শান্ত কণ্ঠে জবাব দিলাম। আমি জানি না, আমি জানি না এসবের মানে কি। আমিও জানি না। আমি ওর কথার তালে তাল মেলালাম, কিন্তু সেটা জানতে চাই, তাই তোমার সাহায্য আমার দরকার। ওরা প্রথম যখন ওই বাড়িতে এসেছিল তখনকার কথা তোমার মনে আছে? আগে ওই যে বড়বাবুর মেয়ে সোমা দিদিমণির ওরা ছেলে মেয়ে। দিদিমণি বাবুকে না করে একজনকে বিয়ে করেছিলেন। এক বস্ত্রে বাড়ি ছাইড়ে গেছিল। বাবু আর তার মুখ দর্শন করে নাই। বাচ্চা দুটো যখন এসেছিল, কি চেহারা তাদের!
যেন অনেক দিন পেটে ভরিয়া খায় নাই। ও তখন ওদের বয়স কত? খুকি 6 আর খোকার 8। ওই খোকনের কি টানটাই না ছিল ছোট বোনের উপর। সব সময় আইগলা রাখতো, তাই দেখে বুড়ো বাবুর ও মনটা ভিজেছিল। খুব শক্ত মানুষ ছিলেন কিনা তিনি। তারপর তারপর বাবুর অসুখ করলো। বিছানায় শুইয়া শুইয়া সমাধিগুনির কথা বলতেন, বাচ্চাদের কথা জিজ্ঞাসা করতেন। তারপর তিনি খোকনের নামে লেখাপড়া করলেন। হ্যাঁ, ওই ব্রজউকিলে ডাকাইয়া পাঠাইলেন। হ্যাঁ, আমার সেদিন কথা আজও মনে আছে। ছোট বাবু সে কি দাপাদাপি। তার আগে তিনি যে বিষয় সম্পত্তির মালিক হবেন এই সব কথা জানতেন কি না? কিন্তু পরের উইলটা পাওয়া যায়নি। আমি খেই ধরিয়ে দিলাম। সেই কথা 100 বার। বড়বাবুর মৃত্যুর পর সরকার বাবু ওটার খোঁজ করেছিলেন, কিন্তু ওটার পাওয়া যায়নি, পাওয়া গেলনি। আমার কিন্তু মনে হয় ছোটবাবু জানতেন ওটা কোথায়। হ্যাঁ, বড়বাবু মরে যাওয়ার পর বাচ্চাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন ছোটবাবু। পেট ভরে খেতেই দিতেন না। নতুন জামা কখনো পেরানে ধরে একটা কিনে দিতেন নাই। নিজেও কিপ্পনের হাড়ি ছিলেন। হ্যাঁ, সরকার আমাকে ছাড়া সবাইকে বিদায় করে দিলেন। আর কাজ করাতেন 3 জনের, কিন্তু মাইনে দিত 1 জনের। কেপ্পনের ধন ভোগে লাগে না, আমি বললাম। তাই ছোটবাবু কিছু ভোগ করে যেতে পারলেন না। তা যা কয়েছেন। তারপর খুকির যখন 8 বছর বয়স, খুব অসুখ করলো। আমরা তো আশা ছাইড়েই গেছিলাম, কিন্তু ভগবানের যেন খুকির পিসিরে এখানে পাঠাইয়া দিলেন। তিনি হঠাইয়ে এসে গেছিলেন। মেয়েটারে ওই অবস্থা, তার উপরে ছোট বাবুর একেবারেই বুদ্ধি রাখলেন না। এসব দেখেই তিনি মা দুর্গার মতো খেপেই গেলেন। গাড়ি ডাকাইয়ে খুকিরে কোলে তুলিয়ে চলে গেলেন। আরে ছোট বাবু বাধা তো দিলেনই না, উল্টে কই দিলেন, একবার যে গেলি এরপর খুকিরে চেরোটা কাল রাইখেই দিতে হবে। আর ছেলেটার কি হলো? আমার ধৈর্য যেন আর বাঁধ মানছে না। বুনির জন্য বাছারের বুকটা যেন ভাঙ্গে গেল। সে নিজের চোখে না দেখলি ওর মৃত্যুই হবে নি বাবু। দাঁত দিয়ে কিছুটি আর কাটতিনি, 5টা মাসও গেলেনি, মরে গেল। হ্যাঁ, ওই রোগা শরীরে না খাওয়া দাওয়া করলি পর বাঁচে কেউ? খুকি যে চাইলে গেছে সে কথাটা ওর বোধ হয় পেত্তই হয়নি বাবু। এক সময় তারে খুঁজতে বেড়াতো এ ঘর ও ঘর, সব ঘর। শেষের দিকে দোতলার নিজের ঘর থেকে আর বেরোতিনি। আমি চুপি চুপি পিসিরে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু তিনি তখন কোথায় যে গেছিলেন, চিঠি পান নাই। আর আর যখন তিনি এসেছিলেন তখন তো সব শেষ। পিসি কি গালটাই না দিয়েছিল ছোট বাবুরে। কয়েছিলেন নরকেও ঠাঁই হবে নি ছোট বাবু। একটা বাচ্চার সম্পত্তি মিথ্যে কইরে কাড়াইতেই তিনি ক্ষমা দেন নাই, তারে উপসি রাখিয়ে রাখিয়ে মায়েরে ফেলেছিলেন। অবশ্যই কথাটা ঠিক নয়, নিজে খাওয়া ছাড়িয়েছিলেন। তারপর মারা যাবার পর আপনি বিশ্বাস করিবেননি বাবু, যে হাতে শ্মশানে নিয়ে গেল সেই হাতেই আমি নিজের চোখে ওকে দেখেছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নাইমে পাটি পাটি কইরে খুগিরে খুঁজতে ছিল।
বাইচে থাকার সময় যেমন খুঁজতো ঠিক তেমনি কইরে খুঁজতেছিল। আমার তো ব্যর্থ মনে হয়েছিল ও বুঝি বাইচে ফিরে এসেছে। তারপর যখন বুঝলাম ব্যাপারটা আমার দাঁত কপাটি লাগার জোগাড়, তারপর রোজ আতে ও আসতো, চুপি চুপি বুনটারে খুঁজতো। ছোটবাবু তো ওই কারণেই পাগল হয়ে গেলেন। তিনি চেঁচাতেন, আরে খুন করতে চান, হ্যাঁ মুখে যা আসতো কইতেন। তারপর বাচ্চা ছেলেটার মতো কাঁদতেন আর কইতেন, আরে আমার সম্মুখের থেকে সইরে নিয়ে যাও, সইরে নিয়ে যাও। ও সে কি দৃশ্য! চৌধুরী ভিলা গল্পটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। অন্তিম পর্ব আগামী রবিবার।